তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বললেন আসিফ নজরুল। এদিকে জামায়াত এনসিপির সাম্প্রতিক কর্মসূচিতে উত্তপ্ত রাজপথ, সংঘাতের আশঙ্কায় উদ্বেগ প্রশাসনের। জানাবো ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর তারেকের বাড়ছে অস্বস্তি ও উদ্বেগ, প্রতিরক্ষা বাণিজ্য চুক্তির চাপে সরকার। এবং সর্বশেষ জানাবো 1 কোটি টাকা ঘুষ দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে বললেন সাকিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বললেন আসিফ নজরুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। সে বিষয়টি পরিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানান ডক্টর আসিফ নজরুল। ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985 থেকে 86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। মাস 2 ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি। আসিফ নজরুল লেখেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছে। সাবেক স্পিকার শিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারা মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। সবশেষে তিনি লেখেন, তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তার ঝুঁকির কারণে তারেক রহমান ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়। জামায়াত এনসিপির সাম্প্রতিক কর্মসূচিতে উত্তপ্ত রাজপথ, সংঘাতের আশঙ্কায় উদ্বেগ প্রশাসনের। রাজধানীর রাজপথ আবার উত্তপ্ত হয়ে উঠেছে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট এবং জাতীয় নাগরিক পার্টির যৌথ কর্মসূচিতে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার নেতাকর্মী। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার এবং চলমান জ্বালানি দ্রব্যমূল্য সংকটের সমাধানে দাবিতে তারা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। প্রশাসনের মধ্যে সংঘাতের অবস্থায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জোটের গণমিছিল, সমাবেশ ও বিক্ষোভ চলছে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিজয়নগর, শাহবাগ, বাইতুল মোকাররম সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জড়ো হয়েছে লোকারণ্য। নেতারা সরাসরি অভিযোগ করেছেন, ক্ষমতাসীন বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করছে। ফ্যাসিবাদের পুনরুত্থান চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, গণভোটের প্রায় 70% ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সরকার তা উপেক্ষা করে জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করলে দুর্বার আন্দোলন অনিবার্য। এনসিপির জ্যেষ্ঠ নেতারা আরো আক্রমণাত্মক। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপি সরকারকে অবৈধ বলে ঘোষণা করব। ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান রোধে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন হতে হবে। এনসিপির মুখপাত্র আসিফ আহমদ সজীব ভুঁইয়া সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি সংস্কারে মনোযোগ না দেয় তাহলে রাজপথে নেমে জনগণের অধিকার আদায় করা হবে। জোটের কর্মসূচিতে এনসিপি নেতাকর্মীরা সক্রিয় অংশ নিচ্ছে, যা তাদের জুলাই অভ্যুত্থানের উত্তরাধিকারী হিসেবে পরিচয় দিতে চাওয়ার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনে ঢাকার বিজয়নগরে পানির ট্যাঙ্ক মোড়, শাহবাগ সহ বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে। নেতাকর্মীরা প্লে কার্ড হাতে স্লোগান দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন করো, গণভোটের রায় মানো, দ্রব্যমূল্য কমাও। মিছিলগুলোতে যুবক ছাত্রদের উপস্থিতি চোখে পড়ার মতো। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির খবর এসেছে। প্রশাসন সংঘাত এড়াতে সতর্ক, কিন্তু জোট নেতারা বলছেন, দাবি না মানলে হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচিতে যাবেন। এপ্রিলের শেষ থেকে মে মাস জুড়ে জোটের কর্মসূচি জোরদার হয়েছে। 16 মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে জোট। ঢাকা লিফলেট বিতরণ, জেলা মহানগরের প্রতিবাদ সমাবেশ চলছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ, গ্যাসের লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে জোট রাজপথ দখলের চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, এতে সংঘাত, রক্তপাতের আশঙ্কা জোরালো হচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে। জুলাই সনদে স্বাক্ষর করেও তা বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী প্রবণতা দেখাচ্ছে। এনসিপি নেতারা যোগ করেন, ছাত্র যুবকদের রক্ত অর্জিত অভ্যুত্থানের ফসল ক্ষমতাসীনরা ধ্বংস করতে চাইলে জনগণ চুপ করে বসে থাকবে না। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজপথ বড় ধরনের সমাবেশ ও মিছিলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চিত করতে, কিন্তু জোটের আক্রমণাত্মক ভাষা ও হুঁশিয়ারিতে উদ্বেগ বাড়ছে। সরকার
ব্যবসায়ী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার প্রক্রিয়া চলছে ধাপে ধাপে। হঠাৎ করে রাজপথে অস্থিরতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অগ্রহণযোগ্য নয়। তবে বিরোধীরা এটাকে সময় ক্ষেপণ কৌশল বলে উড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াত এনসিপির এই জোটবদ্ধ আন্দোলন সরকারের জন্য চাপ তৈরি করেছে। এনসিপির মতো ছাত্র যুবকদের ভিত্তির দল জামায়াতের সঙ্গে থেকে সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে, যদিও এতে তাদের মধ্যে অভ্যন্তরীণ টানাপোড়েন রয়েছে। জামায়াতের পক্ষে রাজপথ দখলের ইতিহাস থাকায় সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না, তবে জনগণ সহিংসতা চায় না বলে মনে করেন অনেকে। যদি সংলাপ না হয় এবং দাবি উপেক্ষিত হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। জোটের নেতারা আগামী দিনগুলোতে আরো বড় কর্মসূচির ইঙ্গিত দিয়েছে। মে জুন মাসে বিভাগীয় সমাবেশ, জেলা পর্যায়ে বিক্ষোভ চলবে, দাবি না মানলে হরতালের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও রাজপথের এই উত্তাপ কতদূর গড়াবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর তারেকের বাড়ছে অস্বস্তি ও উদ্বেগ। প্রতিরক্ষা বাণিজ্য চুক্তির চাপে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দনের চিঠিতে লুকানো ডিসাইসিভ অ্যাকশনের হুঁশিয়ারি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ঘুম কেড়ে নিচ্ছে। ফেব্রুয়ারিতে দেওয়া সেই চিঠি শুধু শুভেচ্ছা নয়, বরং একটি স্পষ্ট আলটিমেটাম। প্রতিরক্ষা চুক্তি সই করো, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বাস্তবায়ন করে, নয়তো পরিণতি ভয়াবহ হতে পারে। আর আজ 3 মাস পরেও চাপ কমেনি, বরং বেড়েছে। সূত্র বলছে ওয়াশিংটন থেকে নতুন করে প্রোগ্রেস রিপোর্ট চাওয়া হয়েছে, যা তারেক সরকারের ভেতরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। ট্রাম্পের চিঠিতে সরাসরি বলা হয়েছে, আমি আশা করি আপনি ডিসাইসিভ অ্যাকশন নেবেন যাতে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের সেরা আমেরিকান অস্ত্রের অ্যাক্সেস পায়। এর সঙ্গে যুক্ত রয়েছে রেসিপ্রোকাল ট্রেড ডিল, যেখানে বাংলাদেশকে আমেরিকান কটন ভিত্তিক গার্মেন্টসের জন্য শুল্ক ছাড় দেওয়া হবে, কিন্তু বিনিময়ে 4500 এর বেশি ট্যারিফ লাইন খুলে দিতে হবে। কিনতে হবে $1 বিলিয়ন আমেরিকান গম, সয়া, এলএনজি এবং বুইং এয়ারক্রাফট। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, চীন বা নন মার্কেট দেশের সঙ্গে এফটিএ করলে ডিল বাতিল এবং শুল্ক ফিরিয়ে আনা হবে। এটাকে অনেকেই ইন্দো প্যাসিফিক অ্যালাইনমেন্ট এর নামে সার্বভৌমত্বের উপর আঘাত বলে দেখছেন। সরকারের সূত্রে জানা গেছে তারেক রহমানের ঘনিষ্ঠ মহলে এখন চরম উদ্বেগ। একাধিক উপদেষ্টা বলছেন প্রতিরক্ষা চুক্তি সই করলে ইন্টেলিজেন্স শেয়ারিং এর মাধ্যমে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকি, আবার না করলে ট্রাম্পের ট্রেড ওয়ারের শিকার হতে হবে। গার্মেন্টস সেক্টর ইতিমধ্যে আতঙ্কিত। 37% শুল্কের হুমকি এড়াতে ইন্টারিম গভর্নমেন্ট যে ডিল সই করেছে তার পুরো বোঝা এখন তারেক সরকারের ঘাড়ে। অর্থনীতিবিদ আনু মাহমুদ সহ বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করবে, রাজস্ব হারাবে হাজার কোটি টাকা। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক চলছে দিনরাত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় ওয়াশিংটন থেকে সম্প্রতি আরেকটি ফলো আপ মেসেজ এসেছে, জুনের মধ্যে প্রোগ্রেস দেখাতে হবে। তারেক রহমান নিজে এই বিষয়ে সরাসরি কথা বলছেন না, কিন্তু তার ঘনিষ্ঠজনরা বলছেন তিনি সময় চাইছেন। কিন্তু ট্রাম্পের প্রশাসন সময় দিতে নারাজ। একজন সিনিয়র কূটনীতিক গোপনে বলেন, এটা শুধু চিঠি নয়, এটা প্রেশার। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে আমেরিকার সঙ্গে ব্যালেন্স করার সুযোগ কমিয়ে আনছে। বিএনপির অভ্যন্তরে ফাটল দেখা দিচ্ছে। কেউ কেউ বলছেন জনগণের ভোটের ক্ষমতায় এসে বিদেশি চাপে নতি স্বীকার করা যাবে না। অন্যরা বলছেন অর্থনৈতিক সংকটের মধ্যে আমেরিকান বাজার হারালে গার্মেন্টস শ্রমিকদের দুর্দশা বাড়বে, ফলে তারেকের নেতৃত্বে অস্বস্তি বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল চলছে, ট্রাম্পের চিঠি নয়, এটা চেক অ্যান্ড ব্যালেন্সের নামে চেকমেট। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের স্টাইল সবসময় ট্রানজেকশনাল। বাংলাদেশকে তিনি ইন্দো প্যাসিফিকের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দেখছেন। বঙ্গোপসাগরের অবস্থান, চীনের সঙ্গে সম্পর্ক, সবকিছু মিলিয়ে চাপ বাড়ছে। একদিকে আমেরিকান অস্ত্রের লোভ, অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্ন। তারেক সরকার এখন দ্বিধায়, সই করলে অভ্যন্তরীণ বিরোধিতা, না করলে আন্তর্জাতিক চাপ। সূত্র জানায় সাম্প্রতিক দিনগুলোতে তারেক রহমানের কয়েকটি বৈঠক এই বিষয়টি প্রাধান্য পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সহ টিম চীন, ভারত ও অন্যান্য দেশের সঙ্গে ব্যাকডোর ডিপ্লোমেসি চালাচ্ছে, কিন্তু ট্রাম্পের প্রশাসনের কড়া অবস্থানের কারণে অগ্রগতি কম। একজন অর্থনৈতিক বিশ্লেষক বলেন এই চাপ যদি বাড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো ঝুঁকিতে পড়বে। গার্মেন্টস এক্সপোর্টাররা ইতিমধ্যে অর্ডার কমার আশঙ্কায় রয়েছে। আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো এখন সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তারা বলছে ট্রাম্পের চাপ সামলাতে না পেরে তারেক সরকার দেশকে বিকিয়ে দিচ্ছে। জনমনে উদ্বেগ বাড়ছে, সার্বভৌমত্ব কি বিক্রি হয়ে যাবে? তারেক রহমানের জনপ্রিয়তা এখনো উচ্চতে, কিন্তু এই সূত্রটি জটিল হয় তাহলে ভবিষ্যতে রাজনৈতিক ঝড় উঠতে পারে। 1 কোটি টাকা ঘুষ দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে বললেন সাকিব। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। 2024 সালে গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন তিনি। প্রায় 2 বছর হলো দেশে ফিরতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলা থেকে নাম উঠিয়ে নিতে একটি পক্ষ 1 কোটি টাকা চেয়েছিলেন বলে দাবি করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন সাকিব। দেশে এলে গ্রেফতারের ভয় আছে কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, বিষয়গুলো এখন যেখানে আছে সেখানে গ্রেফতারের কোনো ভয় আছে বলে আমার মনে হয় না। দেশ থেকে নিষেধাজ্ঞাটাই একমাত্র
সমস্যা। তারপরেও যদি জোর করে কেউ কিছু করতে চায় সেখানে তো আসলে আমার কিছু করার নেই। ওটা নিয়ে চিন্তাও নেই আমার। গ্রেফতার হওয়াটা সমস্যা না। সাকিব জানান টাকা পয়সার বিনিময়ে মামলা থেকে তাকে রেহাই দেওয়ার প্রস্তাব দেয় একটি মহল। তিনি বলেন 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করেছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে এখন চাইলেও তারা নাম উঠাতে পারবে না, বা তারা উঠালেও পুলিশ যে উঠাবে বিষয়টা তা নয়। আলটিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। বাদীপক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয় জানিয়ে সাকিব বলেন এফআইআর এ বাদীপক্ষের যার নাম আছে যোগাযোগ করার জন্য তিনি 2-1 জনের মাধ্যমে যোগাযোগটা করেছেন। কাদের মাধ্যমে আমি তাদের নাম বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।